যুদ্ধাপরাধী জামায়াত নেতা মীর কাসেমের সঙ্গে দেখা করেছেন স্বজনরা। নির্বাহী আদেশ এখন কারাগারে। কারাগার এলাকায় নিরাপত্তা জোরদার। জঙ্গি আস্তানায় অভিযানের পর এখনো থমথমে রূপনগর। এলাকাবাসীর যাতায়াত সীমিত। জঙ্গি মুরাদের ময়নাতদন্ত শেষ। আশঙ্কামুক্ত নন আহত ওসি ও ওসি তদন্ত। দেশব্যাপী শিক্ষা প্রতিষ্ঠানে সন্ত্রাস ও জঙ্গি বিরোধী কর্মসূচি। সামাজিক গণপ্রতিরোধ গড়ে তুলতে দৃঢ় প্রত্যয়। কোরবানির ঈদকে সামনে রেখে দেশীয় পদ্ধতিতে গরু হৃষ্টপুষ্ট করছেন খামারিরা। লাভবান হওয়ার ব্যাপারে আশাবাদ। এবং পদ্মার পানি কমতে শুরু করায় রাজশাহীর বিভিন্ন এলাকায় তীব্র ভাঙন। ভিটেমাটি হারিয়ে দিশেহারা বহু মানুষ। সহায়তার আশ্বাস জনপ্রতিনিধির। বাংলার সময় সঙ্গে আছি আমি কামরুজ্জামান মামুন এবং আমি ফয়সাল মোর্শেদ। মানবতা বিরোধী অপরাধে মৃত্যুদণ্ডপ্রাপ্ত জামায়াত নেতা মীর কাসেমের সঙ্গে দেখা করতে কাশিমপুর কারাগারে গেছেন তার পরিবার। বেলা 3:30টার দিকে পরিবারের প্রায় অর্ধশত সদস্য কারাগারে প্রবেশ করেন। এদিকে সকাল থেকে কাশিমপুর কারাগারের চারপাশে এবং কারা ফটকের সামনে বাড়তি নিরাপত্তার ব্যবস্থা দেখা গেছে। সেই সাথে আজ সকাল থেকে অন্যান্য আসামির স্বজন ও দর্শনার্থীদের ভেতরে ঢোকার ব্যাপারে বাড়তি তল্লাশি এবং কড়াকড়ি আরোপ করা হয়েছে। দুদিন ধরে প্রাণভিক্ষা চাওয়ার বিষয়টি ঝুলে থাকার পর গতকাল কারা কর্তৃপক্ষকে তার সিদ্ধান্তের কথা জানান মীর কাসেম আলী। 71 মানবতা বিরোধী অপরাধের দায়ে মৃত্যুদণ্ডপ্রাপ্ত জামায়াতের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য মীর কাসেম আলী দেশের সর্বোচ্চ আদালতের রায় পুনর্বিবেচনার আবেদন করেছিলেন। গত মঙ্গলবার আপিল বিভাগ সে আবেদন খারিজ করে মৃত্যুদণ্ড বহাল রাখলে বিচার প্রক্রিয়া শেষ হয়। এরপর থেকে গাজীপুরের কাশিমপুর কারাগার এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়। রাজধানীর মিরপুরের রূপনগরে গত রাতে জঙ্গি আস্তানায় অভিযানের সময় আহত ওসি শহীদ আলম শঙ্কামুক্ত রয়েছেন। তবে ওসি তদন্ত শাহিন ফকিরকে অস্ত্রোপচার শেষে আইসিইউতে রাখা হয়েছে। গত রাতের ঘটনার পর রূপনগরের ওই বাসার সামনের সড়কটিতে সর্বসাধারণের চলাচল বন্ধ রেখেছে পুলিশ। এদিকে ঢাকা মেডিকেলে ময়নাতদন্ত শেষে চিকিৎসক জানিয়েছেন গুলিতে মৃত্যু হয়েছে জঙ্গি মুরাদের। শুক্রবার রাতে জঙ্গি অভিযানের পর থেকেই রূপনগরের সেই বাড়ির সামনে এখনো মোতায়েন রয়েছে পুলিশ। নিরাপত্তার স্বার্থে সকাল থেকেই 33 নম্বর সড়কটি বন্ধ রাখা হয়েছে। ঘটনা তদন্তে সকাল থেকে ওই ফ্ল্যাটের বিভিন্ন তথ্য সংগ্রহ করেছে গোয়েন্দা কর্মকর্তারা। এছাড়া নিরাপত্তার কারণ দেখিয়ে ওই ভবনের কোনো বাসিন্দাকেও বাইরে আসতে দেওয়া হয়নি। ওই বিল্ডিংটা আমাদের নিয়ন্ত্রণে রয়েছে। লোকজনের গমনাগমনে আমরা যথেষ্ট সতর্কতা অবলম্বন করতেছি। কোনো সচরাচর কোনো লোকজনের আমরা গমন করতে দিচ্ছি না। যারা তদন্ত সংশ্লিষ্ট আছেন ওনারা তদন্ত চালিয়ে যাচ্ছেন। তদন্ত আমাদের অগ্রগতি হচ্ছে। অন্যদিকে এই অভিযানে নিহত জঙ্গি মোরাদের ময়নাতদন্ত শেষে ঢাকা মেডিকেলের ফরেনসিক মেডিসিন বিভাগ জানিয়েছে গুলিতেই মারা গেছে ওই জঙ্গি। তার বডিতে আমরা প্রায় 9টি গুলির আঘাতের চিহ্ন পাই এবং 9টি গুলি একদিক দিয়ে ঢুকে শরীরের অন্য অংশ দিয়ে বাইরে হয়ে যায়। তা আমরা তাই এই জন্য কোনো গুলি উদ্ধার করতে পারি নাই। আমরা সিদ্ধান্তে পৌঁছলাম যে গুলির আঘাতে সে মারা গেছে। এদিকে অভিযানে জঙ্গিদের ধারালো অস্ত্রের আঘাতে আহত রূপনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শহীদ আলম শঙ্কামুক্ত হলেও স্কয়ার হাসপাতালে ওসি তদন্ত শাহিন ফকিরকে রাখা হয়েছে নিবিড় পরিচর্যা কেন্দ্রে। গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার রাত 8:30টায় রূপনগরের একটি বাসায় অভিযান চালানো হয়। প্রায় 3 ঘন্টার ওই অভিযানে অংশ নেয় রূপনগর থানা পুলিশ ও ডিএমপির কাউন্টার টেররিজম ইউনিট। দেবাশিস রায়, সময় সংবাদ, ঢাকা। জঙ্গিবাদ রুখবেই তারুণ্য এই স্লোগানের মধ্য দিয়ে দেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে সন্ত্রাস ও জঙ্গিবাদ বিরোধী আলোচনা সভা ও মানববন্ধন সহ নানা কর্মসূচি পালিত হয়েছে। এতে জঙ্গি ও সন্ত্রাসবাদকে রুখতে সামাজিক প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান বক্তারা। ব্যুরো প্রতিবেদক এবং জেলা প্রতিনিধিদের পাঠানো তথ্য ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। জঙ্গিবাদী কোনো চিন্তা যেন শিক্ষার্থীদের প্রভাবিত করতে না পারে সেই লক্ষ্যে চট্টগ্রামের ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে জঙ্গি বিরোধী সমাবেশের আয়োজন করে নগরীর বিভিন্ন কলেজ। এ সময় শিক্ষার্থীরা সচেতন থাকার দৃঢ়তা ব্যক্ত করেন। পরে সচেতনতামূলক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। আমাদের তারুণ্যতার সুযোগ নিয়ে জঙ্গিরা যেভাবে আমাদেরকে আমাদের উপর আক্রমণ করতে পারে বা আমাদেরকে দিয়ে অন্যদের ক্ষতি করাতে পারে, এই বিষয়টা যেন আমাদের স্কুলে বা আমাদের ছাত্রছাত্রীদের সাথে না হয়। জান্নাতবাসী হতে হলে তোমাদেরকে মানুষ হত্যা করতে হবে, এই কথাটি কোথাও আছে? এই কথাটা কোথাও নাই।
তাহলে তারা যে কাজটি করছেন এটা তো ইসলাম অনুমোদন করে না। তাদের এই কর্মকাণ্ডের দ্বারা ইসলাম ক্ষতিগ্রস্ত হচ্ছে। জঙ্গিবাদ নির্মূলে চাই সম্মিলিত প্রয়াস। প্রতিপাদ্যকে সামনে রেখে ফেনীর সরকারি কলেজে ঘণ্টাব্যাপী মানববন্ধন করেন শিক্ষক সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের সহস্রাধিক শিক্ষার্থী। এ সময় তারা জঙ্গিবাদের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তোলার অঙ্গীকার করেন। আমরা যারা নতুন প্রজন্ম আছি তারা কখনোই জঙ্গিবাদকে মেনে নিতে পারি না। আমরা চাই আমাদের দেশ থেকে জঙ্গিবাদ নির্মূল হয়ে যাক। এদেশে আমরা জঙ্গিবাদকে প্রশ্রয় দিব না। সন্ত্রাসবাদকে রুখতে সামাজিক প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানিয়ে ময়মনসিংহের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে সন্ত্রাস বিরোধী কর্মসূচি পালিত হয়। আমরা চাই যাতে জঙ্গিবাদ ও সন্ত্রাসবাদ প্রতিরোধ করতে সমগ্র বাংলাদেশবাসী এগিয়ে আসে। ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বানে সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ে জঙ্গিবাদ ও সন্ত্রাস বিরোধী আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে শিক্ষার্থী সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অংশ নেন। এছাড়া চাঁদপুর, যশোর সহ সারা দেশে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে জঙ্গি বিরোধী মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়। ফাহমিদা মটুসি, সময় সংবাদ। দেশে জঙ্গিবাদের ভিত্তি কখনো স্থায়ী হবে না বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ে জঙ্গিবাদ বিরোধী এক আলোচনা সভায় তিনি বক্তব্য রাখেন। এ সময় জঙ্গিবাদ মোকাবিলা আইনের প্রয়োগের পাশাপাশি সামাজিক সচেতনতা গড়ে তোলার আহ্বান জানান মন্ত্রী। জঙ্গিবাদের বিরুদ্ধে আমাদের অবস্থান আরো জোরদার করা, আরো প্রসারিত করা। আমরা এই কথা স্পষ্টই বলে দিচ্ছি যে এই বাংলাদেশে জঙ্গিবাদ কখনো তার ভিত্তি স্থায়ী করতে পারবে না। আমরা প্রতিটি মুহূর্ত সচেতনভাবে কাজে লাগাবো। আর সেই সঙ্গে আমরা শুধু আইন না, শুধু এইরকম দৃষ্টি রেখে না, মনিটর করে না, এইরকম মনে রাখতে হবে এই ধরনের কার্যক্রমে আমাদেরকে পাশাপাশি সামাজিক সচেতনতা বাড়াইতে হবে। সন্ত্রাস, জঙ্গিবাদ ও তরুণদের বিপথগামিতা রোধে পুলিশ প্রশাসনকে সব ধরনের সহযোগিতা করতে সর্বস্তরের মানুষের প্রতি আহ্বান জানিয়েছেন পুলিশের মহাপরিদর্শক AKM শহীদুল হক। সকালে রাজশাহী পুলিশ লাইনে এক সমাবেশে তিনি এ আহ্বান জানান। ইসলামের নাম দিয়ে ভুল ব্যাখ্যা দিয়ে তরুণ যুবকদেরকে এই বিপদে নিয়ে যাচ্ছে। এই দুইটি যদি আমরা দমন করতে পারি, নিয়ন্ত্রণ করতে পারি, নির্মূল করতে পারি, সমাজে কোনো অস্থিরতা থাকবে না, মানুষের নিরাপত্তা থাকবে না। শুধু পুলিশ, শুধু প্রশাসন, শুধু আদালত দিয়ে এই সমস্যার সমাধান করা যায় না। এদের বিরুদ্ধে দুর্যোগ করে তুলতে হবে। প্রত্যেকটা মহল্লা, প্রত্যেকটা এলাকায় আপনারা চোখ কান খোলা রাখবে, উপরে আমার তথ্যগুলি দিবেন। সন্ত্রাস ও জঙ্গিবাদ দমনে বাংলাদেশের আইন শৃঙ্খলা বাহিনী যেভাবে কাজ করছে তা প্রশংসার দাবি রাখে বলে মন্তব্য করেছেন বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত মার্শিয়া বার্নিকাট। সরকার অত্যন্ত ধৈর্যের সাথে সবকিছু মোকাবিলা করছে বলেও মন্তব্য করেন তিনি। সকালে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের মেয়র সেলিনা হায়াত আইফির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ শেষে তিনি একথা বলেন। পৃথিবীর যে কোনো দেশেই সন্ত্রাস দমনের বিষয়টি খুব কঠিন, কিন্তু বাংলাদেশের আইন শৃঙ্খলা বাহিনী খুব ভালোভাবে তা সামাল দিচ্ছে। সন্ত্রাস ও জঙ্গিবাদ দমনে আইন শৃঙ্খলা বাহিনী যে কাজ করছে মার্কিন যুক্তরাষ্ট্র তা গুরুত্ব সহকারে দেখছে। তবে বাংলাদেশের জঙ্গিবাদ সমস্যার সমাধান হয়েছে ভাবলে চলবে না, আরো সাবধানে ও সতর্কভাবে আমাদের সবকিছুতে নজর রাখতে হবে। বাংলার সময় আরো থাকছে। দফায় দফায় নৌযান ধর্মঘটে কন্টেইনারের পাশাপাশি জাহাজ জটের কবলে চট্টগ্রাম বন্দর। পণ্যবাহী জাহাজকে গুনতে হচ্ছে জরিমানা, ক্ষতির মুখে ব্যবসায়ীরা। দালাল বা এজেন্সির প্রতারণায় এবছর হজে যেতে পারছেন না অনেক যাত্রী। হজ বাবদ দেয়া লাখ লাখ টাকা হাতিয়ে নিয়ে লাপাত্তা এজেন্সির মালিক ও দালালরা। তবে স্বপ্নভঙ্গ হওয়া হজ যাত্রীদের অভিযোগের প্রমাণ পেলে এজেন্সিগুলোর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছে হজ অফিস। এদিকে যেসব হজ এজেন্সির কারণে বিমানের ফ্লাইট বাতিল হয়েছে তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়ার সুপারিশ করেছে সংসদীয় স্থায়ী কমিটি। তাফসির বাবুর রিপোর্ট। নেত্রকোনার ৭৫ বছর বয়সী হজযাত্রী ইনসান আলী এজেন্সির মাধ্যমে শুক্রবার সন্ধ্যায় ফ্লাইটের কথা জানতে পেরে হজের সব প্রস্তুতি নিয়ে আসেন আশকোনার হজ ক্যাম্পে। কিন্তু ক্যাম্পে এসে জানতে পারেন এখনো তার ভিসাই হয়নি। খোঁজ নিয়েও হদিস পাননি এজেন্সির লোক কিংবা দালালের। যদি আপনারা বাহরে না দেন তা আমি এই জায়গায় মরবো, আমি বাইক যেতে পারতাম না। জায়গা হচ্ছে বাড়ির বিস্তারিত যেটা দিছি কান্দাকুটি করে তবে রাজি হয়ে দিছে। ইনসান আলীর মতো এরকম অনেকেই দালাল কিংবা হজ এজেন্সির প্রতারণার শিকার হয়ে প্রতিকারের আশায় ধর্ণা দিচ্ছেন হজ অফিসে। কাগজে লেখা 5টা 20 মিনিটে ফ্লাইট, কিন্তু আমরা সকাল থেকে অপেক্ষা করতেছি, ওদেরকে কোনো পাইতেছি না। এখন এইখানে তথ্য সেবায় যোগাযোগ করে দেখি আমাদের ভিসাই লাগে নাই। মোয়াল্লামরা পাই না,
টাকা পয়সা মারিয়ে সে বাগা দিছে। হজ পরিচালক জানান, হজ যাত্রার ব্যাপারে প্রতারণার অভিযোগ আসছে, প্রমাণ পাওয়া গেলে ব্যবস্থা নেওয়া হবে। যারাই প্রতারিত হয়েছেন বা প্রতারিত হয়েছেন বলে বুঝতে পারছেন, তারা লিখিত আকারে আমাদের কাছে আসলে আমরাও যে আইনানুগ ব্যবস্থা সেটা নিতে পারবো। এদিকে যেসব হজ এজেন্সির কারণে বিমানের ফ্লাইট বাতিল হয়েছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার সুপারিশ করেছে বেসামরিক বিমান পরিবহন ও ধর্ম মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি। এ ব্যাপারে বিমান তালিকা দিলে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে হজ অফিস। টিকিট যারা কনফার্ম করেনি, আমরা অবহিত হলে অবশ্যই সেই এজেন্সিকে তো আমরা বিজ্ঞপ্তি প্রকাশ করেছি, তাদেরকে বলা হচ্ছে, সেই ক্ষেত্রে আমরা তো সেটার ব্যবস্থা নিচ্ছি। হজ অফিস জানায়, বাকি থাকা প্রায় 19,000 হজযাত্রী পরিবহনে ফ্লাইট সংখ্যা বাড়ানো হয়েছে। শুধু শুক্রবারই উড়াল দিয়েছে বিমান ও সাউদিয়ার 14টি ফ্লাইট। 6 সেপ্টেম্বর পর্যন্ত যাবে আরও 43টি ফ্লাইট। তাফসির বাবু, সময় সংবাদ, ঢাকা। বিশ্বের অর্থনীতির ক্ষেত্রে বাংলাদেশ যেভাবে এগিয়ে যাচ্ছে তা কেউ বাধাগ্রস্ত করতে পারবে না বলে মন্তব্য করেছেন বাণিজ্য মন্ত্রী তোফায়েল আহমেদ। হোলি আর্টিজানের ঘটনার পর বিদেশি ব্যবসায়ীরা কিছুটা শঙ্কার মধ্যে ছিলেন, তা এখন আর নেই বলেও মন্তব্য করেন মন্ত্রী। দুপুরে নারায়ণগঞ্জের আদমজি ইপিজেডে রেমি হোল্ডিংস নামে নবনির্মিত একটি পোশাক কারখানার উদ্বোধনের সময় তিনি একথা বলেন। বাংলাদেশ যে অর্থনৈতিকভাবে আন্তর্জাতিক বিশ্বে এগিয়ে যাচ্ছে, এইটাকে কেউ কখনো কোনো দিন বাধাগ্রস্ত করতে পারবে না। 2021 সালে আমাদের টোটাল রপ্তানি হবে 60 বিলিয়ন, তৈরি পোশাক থেকে পাবো 50 বিলিয়ন। মার্কিন যুক্তরাষ্ট্রের যে অ্যালায়েন্স যারা আমাদের এখান থেকে তৈরি পোশাক আমদানি করে, তার যিনি বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর মিস্টার মরিয়াটি, তিনি বলেছেন যে ব্যবসা বাণিজ্যে কোনো খাতে এই হোলি আর্টিসান বা অন্যান্য জঙ্গি তৎপরতা কোনো প্রভাব পড়বে না। কোরবানির ঈদকে সামনে রেখে পাবনায় গরু হৃষ্টপুষ্ট করতে ব্যস্ত সময় পার করছেন খামারিরা। দেশীয় পদ্ধতিতে গরু মোটাতাজা করে লাভবান হচ্ছেন অনেকেই। আর আসন্ন কোরবানির ঈদে পশুর চাহিদা পূরণে খামারিদের এসব গরু বড় ভূমিকা রাখবে বলে মনে করছেন জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা। পাবনা থেকে এস এম আসাদের পাঠানো তথ্য ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। ঈদকে সামনে রেখে গরু হৃষ্টপুষ্টকরণে ব্যস্ত পাবনার খামারিরা। তাদের মধ্যে সচেতনতা সৃষ্টি হওয়ায় অসাধু পন্থা অবলম্বন না করে প্রাকৃতিকভাবে কাঁচা ঘাস, খড়, খৈলভুসি খাইয়ে গরু সুস্থ সবল করা হচ্ছে। লাভজনক হওয়ায় জেলায় প্রতি বছরই বাড়ছে গরুর খামার, আর এতে স্বাবলম্বী হচ্ছেন অনেকে। আমরা ঘাস খাওয়াই, আমরা শুধু খাওয়াই বেশি হচ্ছে ধানের গুঁড়া, আর এই কিছু হালকা খুদের ভাত দিই, আর এদের গমের ছাল ছাটে দিই। কাঁচা ঘাস, খোল, ভুসি খাওয়া, এটা খাওয়া আমি করেছি। আমি কোনো ইঞ্জেকশন কোনো খাবার খাওয়াইনি। সম্পূর্ণ ন্যাচারাল খাবার দিয়ে মোটা তাজা করে প্রচুর লাভবান হয়। প্রতি বছরের জন্য 50 থেকে 60টা করে গরু পুষে, এবারও মোটামুটি আপনার 40টা মতন আছে। নির্দেশনা অনুযায়ী হৃষ্টপুষ্ট করায় স্বাস্থ্য ঝুঁকি কমবে এবং খামারিরাও লাভবান হবেন বলে মনে করছেন জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা। এবার আমাদের খামারিরা যেভাবে গরু লালন পালন করছে তারাও লাভবান হবে, মানুষের স্বাস্থ্য ঝুঁকিও হবে না। প্লাস আমাদের যে পাবনার যে টার্গেটটা ছিল মোটাতাজা করার জন্য বা হৃষ্টপুষ্ট করার জন্য, এটা আমরা ভালোভাবেই সেই টার্গেটটা অ্যাচিভ করেছি। এবছর কোরবানির ঈদ উপলক্ষে জেলার 15,000 খামারে 1.5 লক্ষাধিক গবাদি পশু হৃষ্টপুষ্ট করছেন খামারিরা। সময় সংবাদ, পাবনা। চাহিদার দ্বিগুণ যোগান থাকায় আসন্ন কোরবানির ঈদে দেশি উৎপাদিত পশু দিয়েই কোরবানির চাহিদা পূরণ করা সম্ভব হবে বলে জানিয়েছেন মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রী সাইদুল হক। অবৈধ ক্ষতিকর উপায়ে পশু মোটাতাজাকরণ রোধে প্রাণী সম্পদ কর্মকর্তারা মাঠ পর্যায়ে কাজ করছেন বলেও জানান মন্ত্রী। তবে প্রতিবেশী দেশ ভারত থেকে গরু আমদানি হলে লোকসানে পড়ার আশঙ্কা খামারিদের। বিস্তারিত ফেরদৌস লিপির রিপোর্টে। বছর দেশে যে পরিমাণ গবাদি পশু চাহিদা থাকে, কোরবানি ঈদে এই সংখ্যা কয়েক গুণ বেড়ে যায়। তাই এই মৌসুমকে লক্ষ্য রেখে খামারি ও কৃষকরা পশু লালন পালন করে বছরের শুরু থেকে। আর শেষ মুহূর্তে খামারের পশু যত্ন নিয়ে ব্যস্ত খামারিরা। একই সাথে উদ্বিগ্ন তারা। সীমান্ত দিয়ে ভারতীয় গরু আসলে লোকসানে পড়ার আশঙ্কা করছেন অনেকে। আল্লাহ কুরবানি লাগে পাল্টাছে, যদি বাজার ভালো হয় তাহলে আমরাও ভালো, আপনারাও ভালো। যে ষাঁড় গরুটা আছে 1 লাখ টাকা হবে, লাখের নিচেও হবে। আর যারা গাই গরু, এটা 50,000 আছে, 40,000 আছে, 60,000 আছে। তোবার দুইটা বিক্রি করছি, এবার 4টা ফালি। ইন্ডিয়ান গরু যদি বাংলাদেশে আসে তাহলে আমরা যারা সাধারণ কৃষক আছি, গৃহস্থ আছি, এরা অনেক ক্ষতিগ্রস্তের মধ্যে পড়ে যাব। গত বছরের তুলনায় দেশে পশু উৎপাদন বাড়ায় কোরবানিতে পশু সংকট হবে না বলে জানান মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রী। প্রস্তুতি নিচ্ছি যাতে মানুষের কুরবানির যে কোনো অসুবিধা না হয়,
যাতে পর্যাপ্তভাবে মানুষ গরু ছাগল থাকে। আমরা একটা রাফ যে অ্যাসেসমেন্ট করে রাখছি যে 1,05,00,000 সরবরাহ হবে। এছাড়া নিরাপদ গরু ও ছাগল উৎপাদন করতে জেলা ও উপজেলা পর্যায়ে প্রাণী সম্পদ কর্মকর্তারা কৃষকদের বাড়ি ও খামারে গিয়ে তদারকি করছেন। এমনকি মনিটরিং টিমও থাকবে হাটগুলোতে। আমাদের ব্যাটারি সার্জনগুলো প্রত্যেক উপজেলায় কাজ করতেছে যাতে মোটাতাজারা বেআইনিভাবে না করতে পারে। ঢাকা শহরে যত কুরবানের হাট হবে সিটিতে, সেখানে প্রত্যেকটা হাটে মেডিকেল টিম থাকবে এবং উপজেলা পর্যায়েও মেডিকেল টিম থাকবে। সরকারি হিসেব মতে কোরবানি বাজারে দেশে 40 লাখ গরু, 21.5 লাখ ছাগল ও 1.5 লাখের মতো অন্যান্য পশু বিক্রি হয়। ফেরদৌস লিপি, সময় সংবাদ, ঢাকা। এদিকে কোরবানির ঈদকে সামনে রেখে শেষ মুহূর্তে গরু মোটাতাজাকরণে ব্যস্ত সাতক্ষীরার গোখামারিরা। জেলা প্রাণী সম্পদ অফিস জানায়, সাতক্ষীরার 7 উপজেলার বিভিন্ন এলাকায় ক্ষুদ্র ও মাঝারি আকারে বাণিজ্যিকভাবে গড়ে উঠেছে 5 সহস্রাধিক গোখামার, যেখানে ঘাস, খড়, খৈল ও ভুসি খাইয়ে গবাদি পশু হৃষ্টপুষ্ট করা হচ্ছে। ঈদকে সামনে রেখে অন্তত 40,000 কোরবানির পশু পালন করেছেন খামারিরা। তাদের আশা, ভারতীয় গরু না এলে বেশি লাভবান হবেন তারা। খরিদ্দার আসতেছে, তাতে দেখা যাচ্ছে গরুর যা দাম বলতেছে তাতে আমরা লাভবান। যে দামে কিনা তাহলে আমার প্রতিটা গরুতে 15 থেকে 20 হাজার টাকা লাভ। আমাদের যে কোরবানির পশু মজুত আছে তা দিয়ে সাতক্ষীরার চাহিদা মিটবে। ভারত থেকে গরু না আসায় আমাদের দেশের এই মোটাতাজাকরণ খামারিরা লাভবান হবে। বাংলার সময়ে আরো থাকছে, পদ্মার তীব্র স্রোতে পাটুরিয়া দৌলতদিয়া নৌ রুটে ফেরি চলাচল ব্যাহত, ঘাটে দীর্ঘ যানজট, দুর্ভোগে যাত্রী ও পরিবহন চালকরা। পদ্মা নদীর পানি কমতে শুরু করায় রাজশাহীর বিভিন্ন স্থানে দেখা দিয়েছে তীব্র ভাঙন। এতে ভিটেমাটি হারিয়েছেন বহু মানুষ। ক্ষতিগ্রস্তরা বলছেন, তাদের পাশে দাঁড়ানোর মতো কাউকে পাচ্ছেন না। অবশ্য স্থানীয় জনপ্রতিনিধি বলছেন, বানভাসী এসব মানুষকে পুনর্বাসন সহ সব ধরনের সহায়তা দেওয়া হবে। হাবিবুর রহমান পাপ্পুর তোলা ছবিতে সাইফুর রহমান রকের রিপোর্ট। ফারাক্কা বাঁধ খুলে দেয়ায় এখন থই থই করছে প্রমত্তা পদ্মা। বিপদসীমা ছুঁই ছুঁই করে এখন কমতে শুরু করেছে নদীর পানি। এতে রাজশাহীর পবা, গোদাগাড়ি, চারঘাট ও বাঘার চরাঞ্চলে তীব্র ভাঙন শুরু হয়েছে। পদ্মার প্রবল স্রোত গ্রাস করছে ঘরবাড়ি ও ফসলি জমি। শেষ আশ্রয়স্থলটুকু হারিয়ে নিঃস্ব অনেক পরিবার। পানিতে তলিয়ে আছে ঘরবাড়ি ও ফসলাদি। এ অবস্থায় গবাদি পশু ও শেষ সম্বলটুকু নিয়ে অনেকেই বাঁচার তাগিদে তীরে পাড়ি জমাচ্ছেন। আর যারা চরে থেকে গেছেন তাদের দুঃখ কষ্ট দেখার কেউ নেই। ভিটা মাটি নেমে গেল, ফসল পানি যা বুনে ঝুনে সবই ডুবে গেছে, কিছুই নাই। আমরা এখন যে খাবো কি, কোথায় যাবার কথা থাকবো, কোনো স্থায়ী না। আমার সম্বল নাই যে আমি কোনো কিছু কিনার আমার ক্ষমতা নাই। এমন অসহায় হয়েছে, বসার জায়গা পাচ্ছে না, শোয়ার জায়গা পাচ্ছে না। ক্ষতিগ্রস্তদের কেউ কেউ সামান্য সাহায্য পেলেও বেশিরভাগ মানুষের ভাগ্যে কিছু জোটেনি। কিচ্ছু দেয়নি আমাকে, আর ভাঙানোরও দেয়নি, আর ডুবেছি তারও কিছু দেয়নি। এখন পর্যন্ত কিছু পাইনি। খাওয়া দাওয়ার ইটা সিটার সমস্যা তো হয়েছে আমাদের। অবশ্য বানভাসী সহায় সম্বলহীন এসব মানুষের পাশে দাঁড়ানোর আশ্বাস দিলেন স্থানীয় জনপ্রতিনিধি। যেখানে যেভাবে বেসরকারি প্রতিষ্ঠানের কাছ থেকে, দাতার কাছ থেকে আমরা ওদের জন্য শুকনা বা চাল বা টাকা প্রদানের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করছি এবং প্রদানও করছি। নদীতে জেগে ওঠা চরে ছোট বড় মিলিয়ে প্রায় অর্ধশত গ্রামে 20,000-এরও বেশি মানুষ বসবাস করে। এর মধ্যে নদী ভাঙনে ক্ষতিগ্রস্ত হয়েছে প্রায় 8,000 মানুষ। সাইফুর রহমান রকি, সময় সংবাদ, রাজশাহী। মানিকগঞ্জে পাটুরিয়া দৌলতদিয়া নৌ রুটে পদ্মার তীব্র স্রোত এবং একটি ঘাট বন্ধ থাকায় ব্যাহত হচ্ছে ফেরি চলাচল। এতে সৃষ্টি হয়েছে দীর্ঘ যানজটের। বিআইডব্লিউটিসির পাটুরিয়া ঘাটের এজিএম মোহাম্মদ জিলুর রহমান জানান, দৌলতদিয়ার 4টি ঘাটের মধ্যে একটি ঘাট বন্ধ রয়েছে। এতে বিঘ্ন ঘটছে ফেরি চলাচলে। সেই সঙ্গে তীব্র স্রোতের কারণে নদী পার হতে স্বাভাবিকের তুলনায় প্রায় দ্বিগুণ সময় লাগছে বলেও জানান তিনি। এতে পাটুরিয়া ঘাটে ছোট বড় পণ্যবাহী ট্রাক সহ 4 শতাধিক যানবাহন আটকা পড়েছে। এই রুটের 17টি ফেরির মধ্যে 5টি রোরো, 3টি কে টাইপ ও 5টি ইউটিলিটি ফেরি দিয়ে যানবাহন ও যাত্রী পারাপার হচ্ছে। টার্মিনালে ঢোকানোর পরে এখন আমাদের টিকিট ফিকিট কিছুই দিচ্ছে না। আমরা খুব অসহায়ের মধ্যে রয়েছি। ট্রাক যেতেছে একটা, পরিবহন যেতেছে 10টা, এনাদের কোনো ইয়ে নাই। শুধু পরিবহন আসতেছে, সিরিয়ালে পার হয়ে যাচ্ছে, আমরা পার হইতে পারতেছি না। সাভারে অভিযান চালিয়ে জাল নন জুডিশিয়াল স্ট্যাম্প, রেভিনিউ স্ট্যাম্প, কোর্ট ফি স্ট্যাম্প ও এসব তৈরির সরঞ্জামাদি সহ 4 জনকে আটক করেছে র্যাব।
সকালে আশুলিয়া থানার নয়ারহাটে এই অভিযান চালানো হয়। র্যাব জানায় ওই এলাকায় একটি জাল স্টাম্প তৈরির কারখানা রয়েছে এমন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালানো হয়। এতে প্রায় 1 কোটি টাকা মূল্যের স্টাম্প তৈরির সরঞ্জাম ও জাল স্টাম্প উদ্ধার করে র্যাব। এ সময় সেখান থেকে 4 জনকে আটক করা হয়। তাদের কাছ থেকে বিপুল পরিমাণ জাল স্ট্যাম্প, রেভিনিউ নন জুডিশিয়াল স্ট্যাম্প, কোর্ট ফি সহ এসব মালামাল তৈরি করার বিভিন্ন সরঞ্জামাদি উদ্ধার করতে আমরা সক্ষম হয়েছি এবং এর সাথে সাথে এই গ্রুপের মূল হোতা পান্না কায়সার সহ আমরা 4 জন ব্যক্তিকে গ্রেফতার করতে সক্ষম হয়েছি। নৌযান শ্রমিক ও মালিকদের দফায় দফায় ধর্মঘটে কন্টেনারের পাশাপাশি জাহাজ জটের কবলে পড়েছে চট্টগ্রাম বন্দর। বিশেষ করে লাইটারেজ জাহাজ সংকটের কারণে বহির্নোঙরে বাল্ক জাহাজ কিংবা কার্গো ভেসেলের জট বেড়েছে। এতে বেশি সময় বন্দরে অবস্থানের জন্য পণ্যবাহী জাহাজকে জরিমানা গুনতে হচ্ছে বলে অভিযোগ ব্যবসায়ীদের। বিস্তারিত জানাচ্ছেন কমল দে। সবশেষ তথ্য অনুযায়ী চট্টগ্রাম বন্দরে দেশি বিদেশি মোট 113টি জাহাজ অবস্থান করছে। এর মধ্যে প্রধান জেটিতে 13টি এবং বহির্নোঙরে রয়েছে অন্তত 100টি জাহাজ। বেতন ভাতা বাড়ানোর দাবিতে 23 আগস্ট থেকে লাগাতার 5 দিন ধর্মঘট পালন করে নৌযান শ্রমিকেরা। ধর্মঘটের আগে বন্দরে 89টির মধ্যে বহির্নোঙরে জাহাজ ছিল 70টি। ধর্মঘট চলাকালে অন্তত 10 লাখ টন পণ্য নিয়ে অলস বসে থাকতে হয়েছে 650 লাইটারের জাহাজকে। চট্টগ্রাম থেকে যদি কোনো জাহাজ আপনার মাল পরিবহন না হতে পারে, তারপরে মাদার ভেসেলগুলি আপনার খালি হচ্ছে না, তাদেরকে ড্যামারেজ দিতে হচ্ছে, আমাদের জাহাজগুলো অলস বসে থাকে। ব্যবসায়ী নেতার দাবি, লাইটারের জাহাজ সংকটের কারণে বহির্নোঙরে কার্গো ভেসেলগুলো অলস বসে থাকে তাদের ক্ষতির মুখে পড়তে হচ্ছে। প্রথমে লাইটারগুলো মাল আনলোড করে বিভিন্ন পয়েন্টে এগুলি ফিরে আসতে হবে, এখন ফিরে আসতেছে না। ফিরে না আসার কারণে মাদার ভেসেল থেকে লাইটার পাচ্ছে না। যতক্ষণ না পর্যন্ত লাইটার ভেসেলে মাল আনলোড হবে ততক্ষণ পর্যন্ত কিন্তু মাদার ভেসেলের ড্যামার্স আমাকে গুনতেই হবে। বাল্ক জাহাজ কিংবা কার্গো ভেসেলগুলো বহির্নোঙরে অবস্থান নিয়ে পণ্য খালাস করায় বন্দরের মূল জেটিতে তেমন কোনো প্রভাব পড়ছে না বলে দাবি এই বন্দর কর্মকর্তার। ধর্মঘট ভাঙার পরে এখন পর্যন্ত যে কয়টি জাহাজ বাইরে আছে সেটি উদ্বিগ্ন হওয়ার কোনো নেই, কারণ ওই জাহাজ থেকে খালাস করার জন্য অপেক্ষা করতে হচ্ছে না, কারণ আউটার অ্যাঙ্করেজে জাহাজ ভাসতে থাকে এবং পাশে লাইটারেজ জাহাজগুলো অবস্থান নেয় এবং সেখানে পণ্য খালাস হচ্ছে। 36,357 টিউস ধারণ ক্ষমতার চট্টগ্রাম বন্দরে বর্তমানে কন্টেনার রয়েছে 32,225টি। কমল দে, সময় সংবাদ, চট্টগ্রাম। বরিশালে ঐতিহ্যবাহী জেলখাল পুনরায় ব্যবহারযোগ্য করে তুলতে পরিচ্ছন্নতা অভিযান চালানো হয়েছে। সকালে জেলা প্রশাসনের উদ্যোগে নগরীর নন্থুল্লাবাদ পয়েন্টে এই পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধন করেন তথ্য ও যোগাযোগ প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক এবং স্থানীয় সংসদ সদস্য জেবুন্নেসা আফরোজ। এই সময় জেলা প্রশাসক জানান, ব্যবহারযোগ্য হলে খালটি নৌ চলাচলের জন্য উন্মুক্ত করা হবে। 3 কিলোমিটার দীর্ঘ এই খালের পরিচ্ছন্নতা অভিযানে শহরের প্রায় 20,000 মানুষ অংশ নেন। এর আগে সকালে বিভিন্ন স্কুল কলেজের শিক্ষার্থীদের অংশগ্রহণে পরিচ্ছন্নতা র্যালি বের করা হয়। জেলখাল ধ্বংস হয়ে গিয়েছিল, তাই পুনরুদ্ধারে আমরা সকলে মিলে নেমেছি। খালটা অনেক দিন ধরে অব্যবহার্য ছিল, আমরা সকলের প্রচেষ্টায় জেল খালকে দখল মুক্ত এবং ব্যবহারের উপযোগী করতে চাই। প্রচুর মানুষ তারা স্বতঃপ্রণোদিত হয়ে স্বেচ্ছায় আমাদের আহ্বানে সাড়া দিয়ে আজ এটি পরিষ্কার করছেন। 3200 মিটারের অংশটুকুকে পরিষ্কার করে কীর্তনখোলা নদী থেকে নথুল্লাবাদ পর্যন্ত আমরা স্পিডবোট চলার উপযোগী করতে চাই। বগুড়ায় দুর্বৃত্তরা 2 বছরের এক শিশুকে কুপিয়ে হত্যা করেছে বলে অভিযোগ করেছেন স্বজনরা। সকালে সদর উপজেলার ছোট ট্যাংরা গ্রামে এই ঘটনা ঘটে। পুলিশ জানায়, বাড়ির পাশে খেলছিল 2 বছরের কন্যা শিশু মলি বেগম। এ সময় অপরিচিত 2 ব্যক্তি মলিকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে। স্থানীয়রা শিশুটিকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেলে ভর্তি করলে দুপুরে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এই ঘটনায় গণধোলাই দিয়ে পাপলু নামে এক ব্যক্তিসহ 2 জনকে আটক করে পুলিশের সোপর্দ করেছে এলাকাবাসী। স্থানীয়দের দাবি, আটক 2 ব্যক্তি মাদকাসক্ত ও মানসিক ভারসাম্যহীন। পাগলটা আসে ওই কোদাল ওখানে ছিল, কোদাল দিয়ে কুপাচ্ছে আর কি ওই বাচ্চার মাথায় কুপালে, ওখান থেকে হাসপাতালে আমরা নিয়ে আসার পরে এখন বাচ্চাটা মারা গেল। বঙ্গোপসাগরে হিরন পয়েন্টে ঝড়ের কবলে পড়ে ট্রলারডুবির ঘটনায় আরও 3 বাংলাদেশি জেলের মরদেহ হস্তান্তর করেছে বিএসএফ। দুপুরে সাতক্ষীরার ফোমরা ইমিগ্রেশন দিয়ে বিজিবির কাছে মরদেহগুলো হস্তান্তর করা হয়। এ নিয়ে 10 বাংলাদেশি জেলের মরদেহ হস্তান্তর করল বিএসএফ।
বিজিবি লাশগুলো সাতক্ষীরা সদর থানা পুলিশের কাছে হস্তান্তর করে। নিহতের পরিচয় না পাওয়ায় জেলা নির্বাহী ম্যাজিস্ট্রেটের নির্দেশে সদর উপজেলার কামালনগর কবরস্থানে দাফন করা হয়। সাতক্ষীরা ইমিগ্রেশনের কর্মকর্তা সুব্রত চক্রবর্তী জানান, 30 আগস্ট রাতে ভারতের দক্ষিণ পরগনার আওতাধীন সমুদ্রে 10টি মরদেহ সহ চট্টগ্রামের এমভি নূরে আলম নামে একটি ফিশিং ট্রলার উদ্ধার করে ভারতীয় নৌবাহিনী। পরে মরদেহগুলো খোঁজাডাঙ্গা বিএসএফ ক্যাম্পের মাধ্যমে বাংলাদেশে হস্তান্তর করা হয়। চুয়াডাঙ্গার দামুড়হুদায় বজ্রপাতে 2 শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। গতরাতে উপজেলার শিবনগর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এদিকে অপর একজনকে গুরুতর অবস্থায় চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশ ও এলাকাবাসী জানায়, স্থানীয় মেন্দির বিলে মাছ ধরে বাসায় ফিরছিলেন মতিয়ার রহমান ও তার ছেলে মামুন এবং ভাতিজা তামিম রহমান। এ সময় বজ্রপাতে ঘটনাস্থলে মামুন ও তামিমের মৃত্যু হয়। পরে মতিয়ারকে অসুস্থ অবস্থায় দামুড়হুদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন স্থানীয়রা। অবস্থার অবনতি হলে সকালে তাকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে স্থানান্তর করা হয়। নাটোরের একটি ক্লিনিকের মালিককে 2 লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। পুলিশ জানায়, দুপুরে নির্বাহী ম্যাজিস্ট্রেট জাহাঙ্গীর আলমের নেতৃত্বে শহরের বড় হরিশপুর এলাকায় অভিযান চালায় ভ্রাম্যমাণ আদালত। এ সময় অস্বাস্থ্যকর পরিবেশ সহ নানা অনিয়মের অভিযোগে একতা ক্লিনিকের মালিককে 2 লাখ টাকা জরিমানা করা হয়। বাংলা সময়ের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরো একবার। যুদ্ধাপরাধী জামায়াত নেতা মীর কাসেমের সঙ্গে দেখা করেছেন স্বজনরা। নির্বাহী আদেশ এখন কারাগারে। কারাগার এলাকায় নিরাপত্তা জোরদার। জঙ্গি আস্তানায় অভিযানের পর এখনো থমথমে রূপনগর। এলাকাবাসীর যাতায়াত সীমিত। জঙ্গি মুরাদের ময়না তদন্ত শেষ। আশঙ্কামুক্ত নন আহত ওসি ও ওসি তদন্ত। দেশব্যাপী শিক্ষা প্রতিষ্ঠানে সন্ত্রাস ও জঙ্গি বিরোধী কর্মসূচি, সামাজিক গণপ্রতিরোধ গড়ে তুলতে দৃঢ় প্রত্যয়। কোরবানির ঈদকে সামনে রেখে দেশীয় পদ্ধতিতে গরু হৃষ্টপুষ্ট করেছেন খামারিরা। লাভবান হওয়ার ব্যাপারে আশাবাদ। এবং পদ্মার পানি কমতে শুরু করায় রাজশাহীর বিভিন্ন এলাকায় তীব্র ভাঙন। ভিটে মাটি হারিয়ে দিশেহারা বহু মানুষ। সহায়তার আশ্বাস জনপ্রতিনিধির। এই ছিল বাংলার সময়। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.tv। এছাড়া এই মাত্র পাওয়া খবর আপনার মোবাইলে পেতে SMS করুন *SN লিখে পাঠিয়ে দিন 16242 নম্বরে। সঙ্গে থাকুন সময়।